আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা বৃহত্তর চট্টগ্রামের নানা বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে অতিথিরা যুক্ত হন, আমরা আমাদের সহকর্মীদের কথা শুনি। দর্শক, আজ আমরা কথা বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হবে আগামী 20 জানুয়ারি থেকে। তার আগে প্রার্থীরা ঘরোয়া নানা ধরনের কর্মসূচি পালন করছেন, তারা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, যদিও আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে আরও অনেক পরে। আমরা আমাদের বৃহত্তর চট্টগ্রামে একই চিত্র, আমরা সেই চিত্রগুলো আমরা জানবো আমাদের সহকর্মীদের মাধ্যমে। আমাদের সঙ্গে একে একে যুক্ত হবেন কক্সবাজার থেকে সহকর্মী আজিম নিহাত, রাঙামাটি থেকে যুক্ত হবেন জিয়াউল হক এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন নুরুসসাফা মানিক। আমরা একটু শুরুতেই যেতে চাই সহকর্মী আজিম নিহাদের কাছে। কক্সবাজারের অবস্থা কি আমরা জানবো। আমরা জানি যে প্রতিবারের যখন নির্বাচন আসে তখন নানা ধরনের ইস্যু তৈরি হয়, প্রার্থীদের সামনে নানা ইস্যু সামনে আসে, প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দেন, ভোটাররাও তাদের নানা আকাঙ্ক্ষার কথা জানান। আমরা আজকের এই পর্বে এই 3 জেলা থেকে আমরা জানতে চাই যে আসলে ভোটের ইস্যু কি হবে। আজিম নিহাত, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শুরুতে যদি বলেন, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর, বাংলাদেশের পর্যটনের রাজধানীও বলা হয়, সেইখানে এইবারের আসলে ভোটের ইস্যু কি কি হতে পারে? এবার বিশেষ করে প্রার্থীদের সামনে যেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে, আপনি জানেন যে 2017 সালের পর থেকে কক্সবাজারের মানুষ রোহিঙ্গাদের একটা বড় বোঝা বয়ে যাচ্ছে, যেটি এখন 12 লাখেরও বেশি বলা হচ্ছে। ফলে এই বোঝার কারণে কিন্তু সামগ্রিকভাবে প্রত্যেকটি সেক্টরে প্রভাব পড়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলায় প্রভাব পড়েছে ব্যাপক আকারে। আমরা সর্বশেষ 2 দিন আগে, গত একদিন আগে যাওয়া রিপোর্টে সেখানে উল্লেখ হয়েছে প্রায় 140 জনের মতো খুন হয়েছে, যেখানে এই ক্যাম্পের আশপাশে অপরাধ অনেক বেশি দেখা যাচ্ছে। ফলে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণ একটা চ্যালেঞ্জ, একটা বড় ইস্যু। এবং একই সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোন প্রার্থী আসলে কোন দলের পক্ষ থেকে কি ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এটিও কিন্তু মাথায় নিচ্ছে। এটি শুধুমাত্র কক্সবাজারের 4 আসন, বিশেষ করে উকিয়া টেকনাফের মানুষের নয়, এটি সদর, চকরিয়া, পেকুয়া, বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়ার মানুষের একই প্রত্যাশা। এবং সবচেয়ে বড় আরেকটি যেটি হুমকি হয়ে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে, আপনি জানেন যে গত প্রায় বেশ কিছুদিন ধরে কয়েকটি সশস্ত্র গ্রুপ কিন্তু কক্সবাজারের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে, বিশেষ করে সীমান্ত এলাকার কাছাকাছি তাদেরকে বেশি দেখা যাচ্ছে। ফলে এই অস্ত্রধারী গোষ্ঠীগুলো তারা নির্বাচনের সময় কোনোভাবে প্রভাব বিস্তার করবে কিনা বা তাদেরকে কেউ ব্যবহার করতে চাইবে কিনা সেটি নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা উদ্বেগ কাজ করছে, তারাও তাদের জায়গা থেকে কাজ করছেন। এবং এই ইস্যুতে যদি তারা ভয়ভীতি প্রদর্শন করে সেক্ষেত্রে ভোটাররা ভোট কেন্দ্রে আদৌ যাবেন কিনা সেটি নিয়েও একটি প্রশ্ন থেকে যায়। এবং পাশাপাশি আপনি জানেন যে কক্সবাজারকে বলা হয় যে পর্যটনের প্রধান রাজধানী, কিন্তু আদৌ এখানে আসলে বিদেশি পর্যটকরা আসে না। গত প্রায় 10-12 বছরের যে পরিসংখ্যান, সেখানে আমরা বিদেশি পর্যটকের খুব একটা উপস্থিতি দেখতে পাই না। ফলে এখন স্থানীয় মানুষ এবং বিশেষ করে ভোটাররা যেটি বলছেন যে সমস্ত প্রার্থীরা সংসদে গিয়ে আসলে কক্সবাজারকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য কথা বলতে পারবে, তারা তাদেরকেই মূলত বেছে নেবেন। কারণ এখানে যারা আসেন প্রত্যেকেই বাংলাদেশের ডোমেস্টিক পর্যটক, এদেরকে দিয়ে আসলে বাংলাদেশের অর্থ বাংলাদেশেই থাকছে, ফলে বিদেশি কোনো অর্থ এখানে উপার্জন হচ্ছে না। এবং একই পাশাপাশি আপনি জানেন যে কক্সবাজারে একটি সদর হসপিটাল রয়েছে, জেলা সদর হসপিটাল। সেই সদর হসপিটালের সক্ষমতা কিন্তু 250 শয্যা। সেখানে প্রতিনিয়ত 700 থেকে 800 রোগী ভর্তি থাকে। এর বাইরে প্রতিদিন আউটডোরে বিপুল সংখ্যক রোগী কিন্তু আসে। ফলে এই রোগীদের ট্রিটমেন্ট দিতে গিয়ে 1/3 বেশি কিন্তু সেবার বাইরে থেকে যাচ্ছে বা হয়রানির শিকার হচ্ছে বা সেবা বঞ্চিত হচ্ছে। ফলে এখানে একটি 500 শয্যা বিশিষ্ট মিনিমাম একটি হসপিটাল দরকার, এবং সেটি বিশেষ করে কক্সবাজার মেডিকেল কলেজের হাসপাতাল যে দীর্ঘদিন ধরে হয় নাই সেটিও তারা বাস্তবায়ন চান। সব মিলিয়ে এই বিষয়গুলো আসলে প্রার্থীদের কাছে একটা বড় ইস্যু হবে, এবং ভোটাররাও এই যে প্রত্যাশাগুলো এগুলো কিন্তু কারা পূরণ করবে সেটি এখন তারা বাছাই করছে। নিহাত, অনেকগুলো বিষয় আপনি বলছিলেন, কিন্তু আমরা যদি মোটা দাগে বলি যে কক্সবাজার পর্যটন শহর হিসেবে আসলে প্রতিবারেই নির্বাচন যখন আসে সবাই আশ্বাস দেয় এটা একটি পর্যটনের বিশেষায়িত একটি শহর হবে, আদৌ কি হয়?
এটা আসলে কোনো সময় হয় না। আমরা গত বেশ কয়েকটি সরকার আমাদের দেখার সুযোগ হয়েছে, সেখানে আমরা যেটি দেখি যে নির্বাচনের আগ মুহূর্তে তারা পর্যটন নিয়ে নানা ধরনের কাল্পনিক বিষয়গুলো তুলে ধরেন, কিন্তু বাস্তবে এটি নির্বাচিত হয়ে যাওয়ার পরে কোনো দলের পক্ষ থেকে বা ঢাকায় বসে এই ধরনের কোনো ডিসিশন আসলে নেওয়া হয় না। এবং আপনি চিন্তা করেন যে কক্সবাজারে এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়, মাঝখান দিয়ে মেরিন ড্রাইভ, কি সুন্দর একটা দৃশ্য, সেটা তুলে ধরবার পর্যন্ত সরকারের কোনো ধরনের পদক্ষেপ নেয়। একই সাথে কক্সবাজারের নিরাপত্তাটা সবচেয়ে বড় ইস্যু, কিন্তু আপনি দেখেন যে এখানে মাঝে মধ্যে বিদেশিরা যখন কক্সবাজারে আসে, মাঝে মধ্যে এনজিওতে কাজ করা বিদেশিরা যখন সৈকতে নামে, তখন তাদেরকে ঘিরে ধরে নানা ধরনের হয়রানি করা হয়। সেই সময় কিন্তু টুরিস্ট পুলিশের উপস্থিতি দেখা যায় না, বা স্থায়ী কোনো এবং সলিউশন কোনো তাদের পক্ষ থেকে দেখা যায় না। ফলে এই যে দীর্ঘতম সমুদ্র সৈকত, সেটা সৌন্দর্য তুলে ধরতে পারে না, এটা একটা বিষয়। আরেকটি হচ্ছে সেটাকে তুলে ধরার জন্য প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সেটি আসলে অতীতে কোনো জনপ্রতিনিধি এই ধরনের কাজ করে দেখাই নেই। নিহাত, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে কক্সবাজারের মানুষ আসলে সামনে নির্বাচনে কি ভাবছে বা কি ইস্যু হবে সেসব জানছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই পর্যায়ে যেতে চাই পাহাড়ের শহর খাগড়াছড়িতে। সেখানে রয়েছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। আপনার মাধ্যমে আমরা জানতে চাই, আপনার সঙ্গে নিশ্চয়ই একজন অতিথিও রয়েছেন, আমরা জানতে চাই সেখানে এবারের নির্বাচনে কি কি ইস্যু হতে পারে। কামাল, দেখুন যে খাগড়াছড়িতে বরাবরই যে নির্বাচন আসলে কিন্তু নির্বাচনে নানা ধরনের সমীকরণ দাঁড় হয়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলার মধ্যে 3টি সংসদীয় আসন, এবং এই সংসদীয় আসনগুলোর মধ্যে খাগড়াছড়িতে ভোটার সংখ্যাও যেমন বেশি হয়, তেমন এর পাশাপাশি প্রার্থিতা কিংবা বিভিন্ন রাজনৈতিক সমীকরণ দাঁড় হয়ে যায়। এবারও কিন্তু আমরা দেখছি তার ব্যতিক্রম নয়। এবারও কিন্তু এই যে নির্বাচনকে ঘিরে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু এবারও আমরা দেখছি যে বিভিন্ন দলের প্রার্থীরা এসেছেন এবং স্বতন্ত্রভাবে অনেকে কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন। এবং এই এখন যেই জিনিসটি সবচেয়ে বেশি ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে, কিংবা যেটি সবচেয়ে বেশি আলোচনায় জন্ম দিয়েছে পাহাড়ি এই আসনে, 298 নং সংসদীয় আসনে, সেটি হলো এখানে কিন্তু আমরা দেখেছি যে জাতীয় রাজনৈতিক দলগুলো যেমন তারা প্রার্থী দিয়েছে, এর পাশাপাশি এখানে কিন্তু সমন্বিতভাবে নাগরিক সমাজের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী দেওয়া হয়েছে। এবং এই সমন্বিত যে প্রার্থী, অর্থাৎ যাকে নাগরিক সমাজের প্রার্থী করা হয়েছে, সেই নাগরিক সমাজের প্রার্থীকে কিন্তু এখানে আঞ্চলিক যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে আমি যদি বলি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফ, জনসংহতি সমিতি, এইসব যে আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু আমরা যদি বলি 91 সালের পর থেকে, 91 সাল থেকে যতগুলো নির্বাচন হয়েছে খাগড়াছড়ি আসনে, সেখানে কিন্তু তারা জাতীয় নির্বাচনে তেমন কোনো আসন জয়ী মানে এই আসনে জয়ী না হলেও কিন্তু তারা কিন্তু স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হয়, সেখানে কিন্তু তারা বরাবরই তাদের একটি অবস্থান কিংবা তাদের একটি যে জয়ের ব্যাপার, তারা কিন্তু সেটি নিশ্চিত করে। তারা কিন্তু এই সংসদীয় আসনে তারা কিন্তু জয়ী হওয়া না হওয়ার যে একটি তাদের যে আক্ষেপ কিংবা তাদের যে শূন্যতা, সেটি পূরণের জন্য তারা কিন্তু এইবার কোমর বেঁধে নেমেছে, এমনটাই বলা চলে। আমরা দেখেছি এখানে কিন্তু সব দল এক হয়ে তারা কিন্তু নাগরিক সমাজ থেকে একজনকে প্রার্থী করেছে, এবং তাদের যে প্রার্থী, সেই প্রার্থী ধর্মজ্যোতি চাকমা, যিনি স্বতন্ত্র হিসেবে এই নির্বাচনে থাকবে বলে আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি। এবং যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, যারা হচ্ছে নানা কারণে তারা কিন্তু মনোনয়ন তাদের বাতিল হওয়ার পরে তারা কিন্তু আর মনোনয়ন কিন্তু আপিল করেননি, এবং তারা অনেকে কিন্তু ঘোষণা দিয়েছেন যেহেতু ধর্মজ্যোতি চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিকে গেছেন, এবং তার প্রতি যেহেতু নাগরিক সমাজের কিংবা এখানকার বিভিন্ন সামাজিক সংগঠনের আঞ্চলিকভাবে তাদের প্রতি সমর্থন রয়েছে ধর্মজ্যোতির প্রতি, তাকে সমর্থন দিয়ে কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তারা কিন্তু আর আপিলে যায়নি। তাতে স্পষ্ট হচ্ছে যে আগামী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে কিন্তু এখানকার যে জাতীয় দলগুলো, আমি যদি বলি বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিংবা হচ্ছে জাতীয় পার্টি, যারা প্রার্থী হয়েছেন তাদেরকে কিন্তু অনেকটা কাঠগড় পুরাতে হবে, কিংবা অনেকটা আঞ্চলিক যে ভোট ব্যাংক রয়েছে, যে সমীকরণ রয়েছে, সেটাকে কিন্তু তাদের সাথে একটু লড়াই করে তাদেরকে কিন্তু যেই পক্ষে জয় হোক না কেন, একটি ত্রিমুখী কিংবা হচ্ছে নানামুখী সমীকরণের সাথে কিন্তু লড়াই করে কিন্তু এবারে কিন্তু জয়টা নিতে হবে, যা অনেকটা কষ্টসাধ্য হবে বলে এখানকার সাধারণ ভোটার কিংবা যারা রাজনৈতিকভাবে সচেতন তারা কিন্তু বলছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে হচ্ছে খাগড়াছড়িতে মোটা দাগে যদি বলি, এখানে একটি পাহাড়ি জনপদ। এই খাগড়াছড়ি জেলা কিন্তু আমরা যদি দেখি, আমাদের পাশের দুটি যে জেলা রাঙ্গামাটি, বান্দরবানের চেয়ে কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু পিছিয়ে রয়েছে। রাঙ্গামাটিতে বিশ্ববিদ্যালয় রয়েছে, বান্দরবানে বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু মেডিকেল কলেজ রয়েছে, তার তুলনায় কিন্তু খাগড়াছড়ি শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। যারা নাগরিক সমাজ রয়েছে কিংবা যারা ভোটার রয়েছেন তারা
যিনি আগামীতে নির্বাচিত হবেন তার কাছে কিন্তু একটি চাওয়ার বিষয়টি তারা কিন্তু বারবার উত্থাপন করছে, এবং পাশাপাশি স্বাস্থ্য খাতও কিন্তু খাগড়াছড়ি পিছিয়ে রয়েছে। তারা বলছেন খাগড়াছড়ির যাতে স্বাস্থ্যর বিষয় যাতে একটু জোর দেবেন, যিনি আগামীতে নির্বাচিত হবেন। খাগড়াছড়িতে কিন্তু 250 শয্যার প্রস্তাবিত হাসপাতাল থাকলেও কিন্তু সেটি কিন্তু এখনো প্রায় 7 বছর উন্নয়ন কাজ শেষ হয়নি। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, এই যে প্রার্থীরা ভোটারদের কাছে এখনো হয়তো আনুষ্ঠানিকভাবে যাওয়ার সুযোগ নেই, কিন্তু তারপরও নানাভাবে তারা ভোটারদের কাছে যাচ্ছেন। ভোটাররা আসলে এই যে প্রার্থীদের তৎপরতা বা প্রার্থীরা যেসব আশ্বাস দিচ্ছেন, এইসব বিষয়ে আসলে ভোটাররা কি বলছেন সেখানে? তফসিলের পর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণার কোনো সুযোগ নেই, তারপরে কিন্তু নানা কৌশলে ভোটারদের কাছে যাচ্ছেন যারা প্রার্থী, তারা কিন্তু যাচ্ছেন, গিয়ে তারা নানা ধরনের প্রতিশ্রুতি কিংবা তাদের কথা কিন্তু তারা ব্যক্ত করছেন। তবে ভোটাররা কিন্তু এবারের যে সামনের নির্বাচন, সেই নির্বাচনে যেহেতু গণভোট কিংবা সাধারণ ভোট দুটোই একসাথে হবে, কিন্তু ভোটাররাও কিন্তু অনেকটা যারা সচেতন তারা কিন্তু অনেক হিসাব নিকাশ করছেন। আমি একটু আগে যেটি বলছিলাম, এখানকার স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো গত প্রায় 8 থেকে 9টি নির্বাচন কিন্তু এখানে মানুষ দেখেছে, কিন্তু তারা তাদের যে প্রত্যাশা, তারা যে প্রতিশ্রুতি পেত প্রার্থীদের কাছ থেকে, আসলে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা হওয়া নিয়েও কিন্তু তারা কিন্তু এটা নিয়ে আশা হতো। এবং আমি যদি একটু বলি, যেটি একটু আগে বলছিলাম নাগরিক সমাজের প্রতিনিধি কেন দেওয়া হচ্ছিল, সেই বিষয়গুলো নিয়ে আমি অনেক ভোটারের সাথে কথা বলেছি কিংবা এখানকার আঞ্চলিক সংগঠনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে বিগত সময়গুলোতে যারা সরকারে এসেছিল তারা কিন্তু সরকারের অর্থাৎ জাতীয় রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসার আগে তারা কিন্তু এক চেহারা দেখা কিংবা এক ধরনের কথা বলে, এক ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু তার পরবর্তী তারা যখন ক্ষমতায় চলে আসে তারা কিন্তু যে প্রতিশ্রুতি দেয় কিংবা যেই কথা তারা জনগণের কাছে দেয় সেটি আশার প্রতিফলন না হওয়ার কারণে কিন্তু এখানকার পাহাড়ি যে, বিশেষ করে আমি যদি বলি পাহাড়ি যে জাতিগোষ্ঠীরা রয়েছে, পাহাড়ি যে সাধারণ মানুষ রয়েছে, তারা বলছেন তারা এবার কিছুটা পরিবর্তন চাচ্ছেন, কিন্তু সেই পরিবর্তন আসলে কতটা হতে পারবে কিংবা কিভাবে হবে সেটি কিন্তু এখন স্পষ্টভাবে কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানার থেকে আসতেছে না কিংবা কেউ বলতে পারে। তবে ভোটাররা চাচ্ছেন তারা যাতে যে প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন তারা বাস্তবায়ন হয়, এবং মোটাদাগে যদি তারা বলে শিক্ষা এবং স্বাস্থ্যের বিষয়ে তারা কিন্তু সচেতন হতে চাচ্ছেন। কামাল। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা খাগড়াছড়ির মানুষের ভাবনা জানছিলাম। এর আগে আমাদের জানাচ্ছিলেন আজিব নিহাত। আমরা একটু ছোট্ট একটা বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে এসে আমরা রাঙামাটিতে যাব, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী জিয়াউল হক। যে আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। এর আগে আপনি নিজেও শুনছিলেন কক্সবাজার এবং খাগড়াছড়ি থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানে কি কি ইস্যু হতে পারে, ভোটাররা কি বলছেন। আপনার রাঙ্গামাটিকে বলা হয় যে পাহাড়ের রাজধানী, সেখানে আসলে কি কি ইস্যু হতে পারে আগামী নির্বাচনে? দুই সহকর্মী আসলে যেভাবে বলছিলেন তার কিছুটা ভিন্ন চিত্র রয়েছে এই পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে। আর এখানকার যে ভৌগোলিক অবস্থা, আসলে এক পাশে মিয়ানমার, এক পাশে ভারতের দুটি অঞ্চল রয়েছে, মিজোরাম এবং এখানে লুসাই পাহাড়ের যে অঞ্চলটি বাগাইছড়ি সীমান্তবর্তী এলাকা রয়েছে। এখানে যে আঞ্চলিক সংগঠন রয়েছে 5টির অবস্থানই আসলে খুব সক্রিয় অবস্থা রয়েছে। সবচেয়ে বেশি সক্রিয় অবস্থা রয়েছে জেএসএস, তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করছে না। এটি একটি সহজ জয় হতে পারে বিএনপির ক্ষেত্রে। এখানকার যে ভোটাররা সেটাই মনে করছেন, আসলে যে প্রার্থীগুলো রয়েছে তাদের মধ্যে এখন যেহেতু জেএসএস অংশগ্রহণ না করাতে বিএনপির জয়টি সহজ হলেও এখানকার ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসাটা এখন প্রার্থীদের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আগামী নির্বাচনে। কেননা যখন জেএসএস এখানে প্রার্থী দিচ্ছে না, সেই ক্ষেত্রে যে দুর্গম এলাকার যে পাহাড়ি ভোটাররা রয়েছে তারা আসলে সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যাবে কিনা এটি নিয়ে একটি সন্দেহ রয়েছে। এখানকার সুশীল সমাজ যেটি বলছে, গত 24 সালেও আমরা নির্বাচনে সেটি দেখেছি, যখন গত 24 সালে জেএসএস আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেনি, তখনও আসলে দুর্গম এলাকার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পাহাড়ি ভোটারদের অংশগ্রহণ খুবই নগণ্য ছিল। তো এবারেও সেই চ্যালেঞ্জটি হতে পারে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা। বিশেষ করে আমি যদি একটু পরিসংখ্যান বলি, 91 সালে এখানকার যে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছিল, তারপর 2001-এ বিএনপি, 2008-এ আবার আওয়ামী লীগের জয় হয়, এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় এখানকার যে প্রতিমন্ত্রী যিনি রাষ্ট্রের দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু জেএসএস থেকে পরাজিত হয় 2014 সালে। জেএসএস একবার ক্ষমতায় আসে এবং 2018 এবং 24-এ আবার আওয়ামী লীগ ক্ষমতা নেয়। এখানে বিএনপি মাত্র একবার নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন। তবে এখানকার যে প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং জেএসএস এর ভোট খুবই ফ্যাক্টর হিসেবে কাজ করবে এখানকার ভোটের ময়দানে।
তারা আসলে কোন পক্ষে কোন দিকে যায় সেটি আসলে এখন দেখার বিষয়। আর এখানকার ইউপিডিপির অবস্থানটা যদি একটু ব্যাখ্যা করি, ইউপিডিপি হচ্ছে রাঙ্গামাটির বাগাইছড়ি, লংগদু এবং নানিয়াচর এই অংশটাতে কিছু ইউপিডিপির অবস্থান রয়েছে। সেখানে হচ্ছে সর্বমোট আসলে তাদের যে ভোটের সংখ্যা 30 থেকে 35,000 বা 40,000 ভোটের সংখ্যা আছে, এই ভোটটি আসলে কোন দিকে অবস্থান নেয়, এই সবকিছু যোগ বিয়োগ করে আসলে আগামী নির্বাচনে ভোটারদের প্রার্থীদের জয়ের ব্যাপারটি আসলে সবচেয়ে বেশি লক্ষণীয়। তবে এখন পর্যন্ত যে সুশীল সমাজ মনে করছেন যে বড় দলগুলো বা আওয়ামী লীগ বা জেএসএস মাঠে না থাকাতে এখন বড় দল হিসেবে কিন্তু বিএনপি মাঠে রয়েছে, সেই হিসাবে কিন্তু তাদের যে সমর্থন রয়েছে, যেহেতু এখানে 1981 সালে যে জিয়াউর রহমানের হাত ধরে এখানে যে পুনর্বাসন হয়েছিল, সে বাঙালি পুনর্বাসন হওয়ার কারণ একটি বড় অংশই আসলে এখানকার বিএনপি কে সমর্থন করে। তারা সেই হিসাবে বলছেন যে তারা বিএনপি কে ভোট দিবে, বিএনপি জয়যুক্ত হতে পারে। জামাত কিন্তু বসেনি, তার জামাত কিন্তু কৌশল অবলম্বন করছে নানাভাবে। তারা ইউপিডিপির সাথে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তাদের সেই ভোটটাকে তাদের বাক্সে নিয়ে আসার জন্য। একই সাথে জেএসএস এবং আওয়ামী লীগের যারা একদমই নিরীহ কর্মী রয়েছে, তাদেরকে কিভাবে ভোট বাক্সে জামাতের দিকে নেওয়া যায় সেই কৌশলগুলো কাজ করছে। একই ভাবে আপনি জানেন যে 10 দলের যুক্ত হয়েছে, যেখানে আসলে এনসিপি সেখানে জামাতের সাথে থাকবে। এটা একটা কৌশল হিসেবে আপনি নানা ধরনের সমীকরণের কথা বলছিলেন ভোটের মাঠে। আমরা একটু যদি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা এর আগের কয়েকটা নির্বাচনে দেখেছিলাম যে জনসংহতি সমিতি তাদের প্রার্থী দিয়েছিল এবং একটি নির্বাচনে তাদের প্রার্থী জয়লাভও করেছিল। এবার তারা কেন নির্বাচনে অংশ নিচ্ছে না? যদিও তারা নিবন্ধিত দল নয়, আঞ্চলিক দল হিসেবে তারা ভোটের মাঠে থাকে, এবার কেন নেই তারা? এবার নয়, গত 24 সালেও আসলে তারা নির্বাচনে অংশ নেয়নি। তারা একটি কি কৌশল অবলম্বন করছে সেটি জানার আমরা খুব চেষ্টা করছিলাম। তারা বলছে যে তারা সরাসরি অংশগ্রহণ না করলেও যে কোনো প্রার্থীকে তারা সমর্থন দিতে পারে। এটি তারা ভোটের নির্বাচনের কয়েকদিন আগে তারা জানিয়ে দেবেন বলে বিভিন্ন সূত্র মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেই ক্ষেত্রে আসলে কার পক্ষে সমর্থন দেয় এটি আসলে এখন দেখার বিষয়। তবে আমরা ভেতরের যে খবর পাচ্ছি, বিএনপিকে এক ধরনের মৌন সমর্থন ইতিমধ্যে তারা দিয়ে রেখেছে বলে আমরা বিভিন্ন মাধ্যমগুলোতে, বিভিন্ন সুশীল সমাজের মাধ্যমে আমরা সেটি জানতে পেরেছি। যদি সেটি হয় তাহলে বিএনপির জয়টি আসলে ঠেকানোর এখানকার কোনো উপায় আমরা দেখছি না। তবে এখানকার যে ভোটাররা মনে করছে ভোট কেন্দ্রের যে নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে তাদের ভোটের অধিকার যারা ফিরে পায় সেটি আসলে গুরুত্ব দিচ্ছে। যেমনটি আমি আমার খাগড়াছড়ি সহকর্মী যেটা বলছে যে পার্বত্য জেলাগুলোতে আসলে এমনিতে অনেক পিছিয়ে দুর্গম এলাকাগুলো রয়েছে, যেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই, যেখানে স্কুল কলেজগুলো এখনো পর্যন্ত আধুনিকরণ হয়নি। রাঙামাটিকে বলা হয় পাহাড়ের এবং রাজধানী বলা হয়, কিন্তু সেইভাবে যে রাঙামাটির সাথে এখন পর্যন্ত চট্টগ্রামের সাথে 4 লেনের রাস্তা হয়নি, এখানে ট্রেন যোগাযোগ আসেনি। এখানকার যে পর্যটনের নগরী যেভাবে গড়ে ওঠা দরকার, সে কোনো কিছুই কিন্তু দীর্ঘ সময় ধরে এখানকার জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা জানছিলাম পাহাড়ের মানুষের ভোটের ভাবনা নিয়ে আমরা জানছিলাম এবং কি ইস্যু হতে পারে আগামী নির্বাচনে। আপনাকে ধন্যবাদ এবং এর আগে যুক্ত হয়েছিলেন যারা আমাদের সহকর্মী, তাদেরকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।